আমরা ওই 9 জনের পরিবারকে 1 লক্ষ টাকা করে প্রত্যেককে 9 জনকে 9 লক্ষ টাকা আমরা অনুদান দিই। আমরা জানি যে একজন মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা নয়, শত শত কোটি টাকা দিয়েও কিন্তু একজনের জীবনের মূল্যায়ন করা যায় না। তারপরেও আমরা টোকেন যে জাস্ট 1 লক্ষ টাকা তাদেরকে আমরা আইডিবি থেকে, আমার ভালোবাসা থেকে তাদেরকে আমরা একটা জিনিস আপনারা বলেছেন যে আইডিবি ভবন নির্মাণ, আর আমার সদস্য সচিব অনেক কথা বলে দিয়েছেন যেগুলো আমার বললে আর রিপিট হবে, দরকার নেই বলো, ওইগুলো আমারই কথা। তো আপনাদের ভবন নির্মাণের জন্য বলছেন, আপনাদের সভাপতি সাহেবের সঙ্গে আমি কথা বললাম, উনি বলছেন যে 5 লাখ টাকা ওনার আছে, আরো 10 লাখ টাকা দরকার। তা আমি এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা 10 লাখ টাকাই দেবো ইনশাআল্লাহ। তবে ফার্স্ট ফেজে আমরা 5 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা ইমিডিয়েট দেবো, আর বাকি কাজ যখন শুরু হবে, কাজের যখন প্রয়োজন হবে সেই সময় আবার আমরা সেকেন্ড ফেজে 5 লাখ টাকা দেবো। তো এইটা ইনশাআল্লাহ দেবো। কেন দেবো? যে আইডিবি লালমনিরহাটে যেন আর আমাদেরকে কখনো এই বাইরে আমাদের সমাবেশ করতে না হয়। আমরা আমাদের নিজেদের ভবনে মিটিং করবো, নিজেদের ভবনে আমরা থাকবো, ওখানে যেন আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়, তার জন্য অনুরোধ জানাবো। তার ছেলে অস্ট্রেলিয়া চলে গেছেন, তার জেনারেল সেক্রেটারি তারা পদত্যাগ করেছেন। আমরা চাইনি সেও একজন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইডির জন্য তাদেরও শ্রম নেতা ছিল, আছে, হ্যাঁ, সেটা অবৈধ হোক আর পয়সা ইনকামের জন্য হোক, যে কারণ হোক তারা করেছেন। আমরা চাই না যে তারা অপমানিত হয়ে এখান থেকে চলে যাক, তাদেরকেও আমরা সম্মান দিয়েছি, তারা রেজিগনেশন দিয়েছেন। আমরা অ্যাকর্ডিংলি আমরা সেই রেজিগনেশন নিয়ে আমরা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, তখন তারা ছিলেন বিভিন্ন শাখার নেতাদেরকে নিয়ে আমরা সেখানে কমিটি করেছি, এবং আমরা চাই যে অবিলম্বে আমরা দ্রুত আপনাদের এই অন্তর্বর্তীকালীন কথাটা মুছে দেব। আমাদের সামান্য কিছু কাজ আছে, ভোটার লিস্টটা করতে হবে ইমিডিয়েট, ভোটার লিস্টটা করা। ভোটার লিস্ট মধ্যে এমন লোক আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই না, তাদেরকেও তিনি নিয়ে ভোটার দেওয়া, আর যারা প্রকৃত ভোটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের নামও উনি আপনাদের বাদ দিয়েছেন। আপনাদের কথা এসছে যে তারা লালমনিরহাটের কথা শুনলেই তারা রাজি হয় না কিছু অর্থনৈতিক সহযোগিতা করার জন্য বা কোনো রকম তাদেরকে মূল্যায়ন করার জন্য। কেন করেন না সেটা আপনাদের সভাপতি সাহেব বললেন যে এখানে আমি তার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলাম, আমি এখানে পাশ করেছি, উনি পাশ করেন নাই, আর উনি যেখানে চুরি করার সুযোগ পেয়েছে সেখানে উনি পাশ করেছেন। তো যাই হোক, উনি যদিও আমাদেরকে লালমনিরহাটকে দেখেন নাই, আমরা বর্তমান অন্তর্বর্তীকালে যারা যে কদিন আছি আপনাদের সাথে আছি, থাকবো, এই কথা বলে আপনাদের আইডি মঙ্গল হোক, আপনাদের নেতৃত্ব ভালো থাকুক, আপনারা ভালো থাকেন এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কবির হোসেন, আহ্বায়ক অন্তর্বর্তীকালীন কমিটি ইনস্টিটিউশন। বহু প্রতীক্ষিত আমাদের এই গণপ্রকৌশল দিবস 24 এবং 54তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন, এর মূল প্রতিপাদ্য বিষয় আমরা নির্ধারণ করেছিলাম বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি। এটাকে আমার মনে হয়েছে বা সবাই একে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে বরাবরই আমাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রযোজ্য, এখন আরো বেশি প্রযোজ্য। সেই থিমের উপর আমরা এই অনুষ্ঠান করছি। সারা দেশে 2-1টি বাদে প্রায় সকল জেলায় ইতিমধ্যে এই গণপ্রকৌশল দিবস এবং প্রতিষ্ঠা বার্ষিকী প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা লালমনিরহাটের জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎই লালমনিরহাটের সভাপতি সাহেব, আপনাদের সভাপতি সাহেব আমাদেরকে বলছেন যে হ্যাঁ এখানে অনুষ্ঠান হবে। আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, উনি আমার দীর্ঘদিনের পরিচিত, মেবি 30 বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয় এবং জানাশোনা এবং অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। পরবর্তীতে একটু কম দেখা সাক্ষাৎ হয়েছে, উনি থাকেন লালমনিরহাটে বেশিরভাগ, আমরা থাকি ঢাকায়, তো সেই সম্মানিত প্রধান অতিথি, ঢাকা থেকে আগত আমার সফরসঙ্গী, বিশেষ অতিথি, আইডিবি
দুইজন নেতা, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক এবং মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আর আমার সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সদস্য বোন ও ভাইরা। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। আপনাদের সভাপতি সাহেব আমাকে যখন বললেন যে এখানে আসা লাগবে, আমি তখন খুব খারাপ অবস্থায় ছিলাম। এই যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো 5ই আগস্ট, বা একে বলে 36শে জুলাই, তো সেই 36শে জুলাই আমি কিন্তু হাসপাতালে ছিলাম। গত 4 মাস যাবত আমি অসুস্থ, আর 1 মাস 6 দিন পিজি হাসপাতালে ভর্তি ছিলাম। এবং যে সময় আগস্ট বিপ্লব হয়, সেই বিপ্লবের সময় আমি হাসপাতালে। আপনারা সবাই এই দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি হাসপাতালে বেডে ছিলাম, এটা উপভোগ করার সুযোগ আমি পাইনি। তো তারপরেও আমি এই শীতের মধ্যেও মাত্র কয়েকদিন আগে আমার একটা খুব সিরিয়াস একটা কলোরেক্টাল সার্জারি হয়েছে, এবং এটা অত্যন্ত জটিল সার্জারি। সেই সার্জারি নিয়েও আমি সভাপতির সাথে বলছি ঠিক আছে, আমি যাবো ইনশাআল্লাহ লালমনিরহাটে। আর দুলু ভাই যেখানে প্রধান অতিথি থাকবেন, সেখানে আমার তো সঙ্গত কারণে একটু লোভ হয় যে না, দুলু ভাইয়ের সঙ্গে দেখা হবে, কথা হবে, একসাথে আমরা আলোচনা করব। তো এই কারণেই আমি সেখানে রাজি হয়েছি এবং এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। আর একটা সুবিধা হয়েছে আমাদের, যে আপনাদের একদিন পিছিয়েছে, 30 তারিখ থেকে 31 তারিখ এসছে, কিন্তু আমাদের লাভ হয়েছে। আমাদের লাভটা কেমন হয়েছে, যে আমরা ডাইরেক্ট আসতে চেয়েছিলাম সৈয়দপুর থেকে লালমনিরহাট, কিন্তু যখন দেখলাম একদিন দেরি হচ্ছে, আমরা ওই এয়ার টিকিট ওইভাবে রাখলাম, 29 তারিখে রাখলাম, কিন্তু মাঝখানে যে একদিন ছিল, এখন আমরা আরো 4টি জেলাকে সেখানে মিটিং করলাম, এবং 4টি জেলায় সকল সদস্য প্রকৌশলীদের সঙ্গে আমাদের মত বিনিময় হলো, এবং তারাও উজ্জীবিত হলেন। এই লাভ আমাদের সেখানে হয়েছে। আজকে এখানে আমরা এসেছি আপনাদের এই সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানে। আমরা একটা জিনিস আপনারা বলেছেন যে আইডিবি ভবন নির্মাণ, আর আমার সদস্য সচিব অনেক কথা বলে দিয়েছেন, যেগুলো আমার বললে আর রিপিট হবে, দরকার নেই বলা, ওইগুলো আমারই কথা। তো আপনাদের ভবন নির্মাণের জন্য বলছেন, আপনাদের সভাপতি সাহেবের সঙ্গে আমি কথা বললাম, উনি বলছেন যে 5 লাখ টাকা ওনার আছে, আরো 10 লাখ টাকা দরকার। তা আমি এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা 10 লাখ টাকাই দেবো ইনশাআল্লাহ। তবে ফার্স্ট ফেজে আমরা 5 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা ইমিডিয়েট দেবো, আর বাকি কাজ যখন শুরু হবে, কাজের যখন প্রয়োজন হবে, সেই সময় আবার আমরা সেকেন্ড ফেজে 5 লাখ টাকা দেবো। তো এইটা ইনশাআল্লাহ দেবো। কেন দেবো, যে আইডিবি লালমনিরহাটে যেন আর আমাদেরকে কখনো এই বাইরে আমাদের সমাবেশ করতে না হয়। আমরা আমাদের নিজেদের ভবনে মিটিং করবো, নিজেদের ভবনে আমরা থাকবো, ওখানে যেন আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়, তার জন্য অনুরোধ জানাবো। আপনারা শুনেছেন যে আমাদের প্রকৌশলী 9 জন নিহত হয়েছে। আমার ধারণা আরো বেশি, আমরা তো সবার খোঁজ পাই নাই, 9 জনের বেশি। কিন্তু ওই 9 জনকে আমরা, তার পরিবারদেরকে আমরা আইডিতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আইডিবির সেখানে আইডিবি ভবনে আমরা আমাদের মরহুম আরিফ সাহেব, যিনি উপদেষ্টা ছিলেন, তাকে আমরা নিয়ে এসেছিলাম। তিনি আমাদের র্যালি উদ্বোধন করেছেন কাকরাইলে, আর তার মাধ্যমে আমরা ওই 9 জনের পরিবারকে 1 লক্ষ টাকা করে প্রত্যেককে 9 জনকে 9 লক্ষ টাকা আমরা অনুদান দিই। আমরা জানি যে একজন মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা নয়, শত শত কোটি টাকা দিয়েও কিন্তু একজনের জীবনের মূল্যায়ন করা যায় না। তারপরেও আমরা টোকেন যে জাস্ট 1 লক্ষ টাকা তাদেরকে আমরা আইডিবি থেকে, আমার ভালোবাসা থেকে তাদেরকে 9 লক্ষ টাকা আমরা দিয়েছি, এবং সেই আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মহোদয়, যিনি আজকে মরহুম হয়ে গেছেন, তার মাধ্যমে আমরা সেদিকে দিয়েছি। আর এর বাইরেও 50 জন মতো যারা সিরিয়াস উন্ডেড, তাদেরকে আমরা কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছি, আর তাদেরকে সম্মাননা দিয়েছি। তারপরে যারা একটু কম আহত, তাদেরকে আমরা দিয়েছি। তা আমরা চাই, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওই
যে সমস্ত ভাইয়েরা এই শহীদ হয়েছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বাইরে যাচ্ছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখনো অসুস্থ আছেন, কঠিন অবস্থায় অসুস্থ আছেন, এক ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার এই চেহারায় এইখান থেকে শুরু করে একটু কিছু নাই, এই জায়গা থেকে একটু কিছু নাই, তার দাঁতও নেই, কিছু নাই, মানে বিভৎস দৃশ্য। সে যখন তার মেকআপটা খুলছে তো দেখি যে দেখা যায় না, সহ্য করা যায় না এমন অবস্থা। তারপরে তাতে মুখটা ঢেকে যাবে, সে মুখ ঢাকা ছিল। যাক, সেই তার জন্য আমরা কিছু অর্থনৈতিক সহযোগিতা করেছি এবং আমরা চাচ্ছি যে সরকারিভাবে তাদেরকে যাতে সহযোগিতা করে তার চিকিৎসা করা হয়, এবং মনে হয় তার বিদেশে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। আর যারা কম আহত হয়েছে, এখন হাসপাতালে আছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ আমরা কামনা করি এবং তাদেরকেও আমরা সম্মাননা প্রদান করেছি, এবং তারা যাতে ভালোভাবে সুস্থ হয়ে যান তার জন্য আমরা দোয়া করি এবং ব্যবস্থা করছি। আপনারা আজকে আমি বেশি করে শুনলাম যে আমাদের প্রধান অতিথি দুলু ভাইয়ের বাবা শহীদ মুক্তিযোদ্ধা। আমার সাথে তার খানিকটা মিল আছে। আমার বাবাও শহীদ মুক্তিযোদ্ধা। আমার বাবা শহীদ হয়েছেন, আর আমরা 9 ভাই বোন, তার মধ্যে আমরা 4 ভাই বোন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমার এক বোন সহ আমরা 3 ভাই, আমরা 4 জন মুক্তিযোদ্ধা। তো এটা অত্যন্ত আমার গর্ব লাগে যে আমার বাবা শহীদ মুক্তিযোদ্ধা। শেখ মুজিবুর রহমান সাহেব নিজে আমার মাকে একটা চিঠি লিখেছেন যে আপনি আপনার সুযোগ্য স্বামীকে ভীষণ হারিয়েছেন, এর জন্য আমরা দুঃখিত। আপনারা চুয়াডাঙ্গার এসডিও সাহেবের, তখন এসডিও ছিল, এসডিও সাহেবের কাছে 1000 টাকা নেবেন। সকলকে 2000 টাকা দিয়েছেন ওনারা সেই সময়, কিন্তু আমাদের কাছে যখন এসেছে তখন টাকা কমে গেছে, তার প্রধান সরকারে 1000 টাকা দিয়েছেন। যাই হোক, আমরা সেটা গ্রহণ করেছি। আর আমাদের এই বাবা শহীদ হয়েছেন, তার বিনিময়ে আমরা কিছু চাই না, কারণ আমার বাবাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। একটা ঢাকা শহরে একটা বাড়ি দিতে পারবে, কিছু টাকা দিতে পারবে, কিন্তু ওইটাতে আমরা সন্তুষ্ট নেই, আমরা চাই নাই এবং নিয়েও নেই। আজ পর্যন্ত আমার বাবার জন্য বা আমরা যে মুক্তিযুদ্ধ করি, আমরা কোনো ভাতা নিই না। আমরা 4 ভাই কোনো ভাতা এখন পর্যন্ত নেই না। তো আমরা চেষ্টা করছি যে যাতে করে আমাদের এই অন্যান্য প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, তারা যেন জানে যে মুক্তিযুদ্ধের কি অবস্থায় ছিল। আর এই মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনারা দেখেছেন। আমি আবার সেই সময় দুর্ভাগ্যবশত আমি দেখতে পাইনি, আমি হাসপাতালে ছিলাম। আমি কথা বাড়াবো না, খালি বলবো যে আমার এক ভাই বলেন যে ট্রেনিং দেওয়ার জন্য দেশে এবং বিদেশে আপনাদের জন্য ঘোষণা দিতে চাই, ইমিডিয়েট আপনাদেরকে ঢাকায় ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা তাদের বিভিন্ন ফেজ ওয়াইজ আমরা ঢাকায় ট্রেনিং দেবো, আপনাদেরকে আহ্বান করবো, ডাকবো, আপনারা আসবেন। এবং ঢাকায় আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং দেবো, লিডারশিপ কোয়ালিটি, উদ্যোক্তা বানানো, এরকম অনলাইনে কাজ করা। তারপরে আপনারা সবাই কিন্তু চাকরি পাবেন না, বাংলাদেশে আমাদের চাকরি সীমাবদ্ধতা আছে। এই চাকরি না পেলেও যাতে আপনারা নিজেরা উদ্যোক্তা হয়ে কাজ করতে পারেন, আপনার উদ্যোগে আরো মানুষ যাতে সেখানে, আরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এই দেশের মানুষ যাতে সেখানে কাজ করে খেতে পারে, তার ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। এবং এই ট্রেনিংগুলো দেবো। আর বিদেশের ট্রেনিং যদি সুযোগ থাকে ইনশাল্লাহ তাও আপনারা পাবেন। আমি আর কথা এখানে বাড়াতে চাই না, আমি খালি বলবো যে দুলু ভাই আমাদের দিকে খেয়াল রাখবেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা, তিনি অবশ্যই খেয়াল রাখবেন। এবং সেই দুলু ভাইকে, তার সঙ্গে আপনাদেরকে বলবো যে আপনারা যাতে যোগাযোগটা থাকে এবং আপনারা তার কাছ থেকে আদায় করে নিতে পারেন। তিনি হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাকে বারবার মনে করিয়ে দেওয়া এবং তিনি আমাদের সাথে যাতে থাকেন, আমাদের জন্য যাতে কাজ করেন, সেই জন্য তাকেও আমরা অনুরোধ করব। আমার কথা তাহলে আমি এখানে এইভাবে শেষ করি যে আমার সদস্য সচিব বলে গেছেন যে শেখ হাসিনা কি বলেছিলেন, শেখ হাসিনা পালাই না, পালাবে না বলছিলেন না? 10 দিনের মাথায় উনি পালাতে বাধ্য হয়েছেন। এই দেশের বীর ছাত্ররা এবং তার সঙ্গে সকল রাজনৈতিক দল এবং জনতা যখন মাঠে নেমে গেল, তখন কিন্তু আর কিছু করার থাকলো, তিনি পালালেন। পালাবার আগ মুহূর্তে তিনি পুলিশকে বলছেন, কেন তোমরা এদেরকে মারতে পারছো না, এদের শেষ করতে পারছো না? এসে একটা জিনিস আপনারা বেরাবেন। পাকিস্তানি বাহিনী কি করেছিল? 14ই ডিসেম্বর তারা বলেছিল যে পূর্ব পাকিস্তান আমার দরকার নাই, ওখানে কোনো মানুষ দরকার, মাটি চাই, শেষ করে দাও। পারে নাই।
শেখ হাসিনা তাই বলেছিলেন পুলিশকে যে এই দেশের মানুষ সব মরে যাক, আমার আপত্তি নেই, কিন্তু আমার ক্ষমতা থাকতে হবে, আমি চাই। তখন পুলিশ বলছে যে যেহেতু জাতির আব্বা ছিলেন, এখন তিনি জাতির বোন, তো জাতির বোনকে বলছেন যে আপা, উনি আমার ম্যাডাম বলে উনি অসন্তুষ্ট হন। ম্যাডাম মানে উনি মনে করেন খালেদা জিয়া, উনি আপা ছাড়া ম্যাডাম বলে, যে কোনো লোক ম্যাডাম বলে উনি খুব অসন্তুষ্ট হন। তো সেদিন পুলিশ প্রধানরা তাকে বলছে যে আপা কি বলবো আপনাকে, একজনকে গুলি করে মারি, সঙ্গে 4 জন এসে দাঁড়ায়। আমি মনে করি এইবারে আবার যদি কোনো রকম অপকর্ম করার চেষ্টা করে, একজন মারা গেলে 40 জন এসে দাঁড়াবে ইনশাআল্লাহ, আমরা তাদের সাথে থাকবো। আমি এইটার সঙ্গে একটু রিলেট করে আরো একটা আধা মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের সাবেক যে নেতারা ছিলেন হামিদ সাহেব এবং তার গণ, তারা কিন্তু গত 16 বছর আমাদেরকে আইডিতে কথা বলতে দেন নাই, তারা কোনো নির্বাচন করেন নাই, তারাও এই শেখ হাসিনা মতো অনির্বাচিত ছিলেন, কিন্তু ওনারা পালালেন। ওনারা পালিয়ে আবার চিঠি লিখছেন আমরা নাকি জোর করে দখল করেছি। আরে ভাই, আপনি পালিয়েছেন, এতে কি প্রমাণিত হয় যে আপনি চোর, আপনি অন্যায় করেছেন এবং এই কারণে আপনি পালিয়েছেন, তাহলে পালাবারটা তার দরকার ছিল না। তিনি পালিয়েছেন, পালানোর মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি চোর এবং তিনি অন্যায়কারী, তা নাহলে পালাবার দরকার ছিল না। যাই হোক, আমি ডিভোর্স করতে চাইলাম, তিনি এখানে নাই, উপস্থিত নাই, তিনি পালিয়েছেন, তিনি তার ছেলে অস্ট্রেলিয়া চলে গেছেন, তার জেনারেল সেক্রেটারি তারা পদত্যাগ করেছেন। আমরা চাইনি সেও একজন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইডির জন্য তাদেরও শ্রম নেতা ছিল, আছে, হ্যাঁ, সেটা অবৈধ হোক আর পয়সা ইনকামের জন্য হোক, যে কারণে তারা করেছেন। আমরা চাই না যে তারা অপমানিত হয়ে এখান থেকে চলে যাক, তাদেরকেও আমরা সম্মান দিয়েছি, তারা রেজিগনেশন দিয়েছে, আমরা অ্যাকর্ডিংলি আমরা সেই রেজিগনেশন নিয়ে আমরা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, তখন যারা ছিলেন বিভিন্ন শাখার নেতাদেরকে নিয়ে আমরা সেখানে কমিটি করেছি এবং আমরা চাই যে অবিলম্বে আমরা দ্রুত আপনাদের এই অন্তর্বর্তীকালীন কথাটা মুছে দেব। আমাদের সামান্য কিছু কাজ আছে, ভোটার লিস্টটা করতে হবে ইমিডিয়েট, ভোটার লিস্টটা করা। ভোটার লিস্টের মধ্যে এমন লোক আছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারই না, তাদেরকেও তিনি নিয়ে ভোটার দেওয়া হয়েছে, আর যারা প্রকৃত ভোটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের নামও উনি এক জায়গায় বাদ দিয়েছেন। আপনাদের কথা এসছে যে তারা লালমনিরহাটে কথা শুনলেই তারা রাজি হয় না।